প্রথমে জানিয়ে দেব আজকের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। দ্বাদশ সংসদ নির্বাচন, বিদেশি তিনটি বড় শক্তি নির্বাচনের পক্ষে ছিল, যা বললেন জি.এম. কাদের। গণতন্ত্রের কথা যারা বলে তারা স্বৈরতন্ত্রের সঙ্গে আপোষ করে। এখন আওয়ামী লীগ পাকিস্তানের প্রশংসায় গদগদ, যা বললেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রেজভী। বিএনপি ক্ষমতার জন্য বিদেশি প্রভুত্বের দাসত্ব করছেন, যা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির বহিষ্করাদেশ আমলে নিচ্ছে না ভোটে অংশ নেওয়া নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত আলোচনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আবারও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ নিয়ে। দর্শক অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর একটি লাইক দিবেন। দর্শক আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে সেটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন পরিবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক আর দেরি নাই, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। বিএনপি ক্ষমতার জন্য বিদেশি প্রভুদের দাসত্ব করছে, ওবায়দুল কাদেরের বক্তব্য। এই কথাগুলো শুনলে আসলে যখন নাকি আবার আওয়ামী লীগের দিকে তাকাই তখন কি দেখা যায়, সেই কথাটা তিনি বলেন না, অথবা কেউ আলোচনাও হয়তো করেন না। যখন নাকি আমি অন্য পক্ষকে বলছি যে তারা দাসত্ব করে ক্ষমতার জন্য, তখন আমি ক্ষমতায় টিকে থাকতে তাহলে কার দাসত্ব করি, জনগণের না বিদেশিদের? সেই প্রশ্নের জবাবটা কি? এখানে খবরে বলা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই কথা বলেন। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশি প্রভুদের দাসত্ব করছে। বিএনপি নেতাদের এমন জবাবে এ সময় ওবায়দুল কাদের বলেন, এই তকমা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা জনগণের সমর্থনকে মূল হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনো তাদের দ্রবিসন্ধি হচ্ছে দাসত্ব করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। আচ্ছা, তাহলে দাসত্ব করে তাহলে গত 15 বছরে ক্ষমতার বাইরে থাকলো কেন? দাসত্ব করে তো মানুষ এটা পাওয়ার জন্য। তা বিএনপি কি পাইলো? আমি ভাবতেছিলাম প্রশাসনের যারা আওয়ামী শাসনে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সেবা দিয়ে যাচ্ছে, তাদের হাসিনা পতনের পরে কি হবে। আজকে ধরেন একটা থানার ওসি নিয়ে আলাপ করি। বাংলাদেশের প্রায় সবগুলো থানার ওসি ভবিষ্যতে মারাত্মক সমস্যা পড়বে, এবং মজার বিষয় হচ্ছে তাদের এই সমস্যাটা কিভাবে হবে সেটা তারা কল্পনাও করতে পারতেছে না। আসেন আমরা ওনাদের ভবিষ্যতে কি হতে পারে, কেন তারা ঝামেলায় পড়বে, সেটার একটা চিত্রকল্প তৈরি করতে সাহায্য করি। ওনারা তো বেহেস্তে আছেন, একটু দোজকে নামায় নিয়ে আসি। শুরু করি গুমের ঘটনা দিয়ে। ধরেন ব্রিগেডিয়ার আজমির গুম, গোলাম আজমের ছেলে, আমরা জানি। ব্রাইট মিলিটারি অফিসার ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আজমি 24 আগস্ট 2016 সালে ঢাকার বড় মগবাজারে কাজী অফিস নেলেন বাসা থেকে গুম হন। সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। প্রায় একই সময়ে মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেম এবং সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। হুম্মাম কাদের চৌধুরী ছাড়া পেলেও বাকি 2 জন এখনও গুম হয়ে গেছেন। ব্রিগেডিয়ার আজমি রমনা থানার এলাকা থেকে গুম হয়েছেন। এইটা রমনা থানার ওসির জুরিসডিকশন। তার দায়িত্ব ব্রিগেডিয়ার আজমিকে খুঁজে বের করা, এটাই আইন। আমরা এখন জানি কারা ব্রিগেডিয়ার আজমি এবং মীর কাশেম আলীর ছেলেকে গুম করেছে এবং তারা কোথায় আছে। আচ্ছা, আপনারা কি জানেন কাউকে আটক করার ক্ষমতা আসলে কার? আটক করার ক্ষমতা আসলে কোর্টের। পুলিশ আটক করে কোর্টের দেওয়া ক্ষমতাই প্রয়োগ করে। পুলিশ কাউকে সন্দেহ করে কোর্টের অনুমতি ছাড়া আটক করতে পারে, কিন্তু তাকে 24 ঘন্টার কম সময়ের মধ্যে আদালতে হাজির করতে হবে। পুলিশ নিজ সিদ্ধান্তে আটক রাখতে পারে 24 ঘন্টার কম সময়। ডিজিএফআই একমাত্র যুদ্ধকালীন সময়ে কাউকে আটক করতে পারে। শান্তির সময়ে কাউকে আটক করার কোনো ক্ষমতা ডিজিএফআই এর নেই। কিন্তু ডিজিএফআই সে তো পুরো জেলখানা বানায় রাখছে। এই ডিজিএফআই এর পুরো চেইন অফ কমান্ড যে কি কঠিন ধরা খাবে, এরা চিন্তাও করতে পারতেছে না।
আচ্ছা, ডিবি কি আটক করতে পারে? পারে, তদন্তকারী কর্মকর্তা। কিন্তু এই আটককে যদি অপ্রয়োজনীয় বলে মনে করে তাহলে থানার ওসি আটককৃতকে জামিন দিয়ে দিতে পারে। থানার ওসিরও জামিন দেওয়ার ক্ষমতা আছে। এই ক্ষমতা এখনো আছে, এটা ব্রিটিশ আমল থেকে আছে। একটা বাউল গান আছে না, আমার জেল হবে না ফাঁসি হবে, চিন্তারাম দারোগা বাবু জামিন দিল না। এবার আসেন র্যাবের প্রশ্নে। র্যাব কি কাউকে আটক করতে পারে? র্যাবের জুরিসডিকশন হচ্ছে শুধুমাত্র অস্ত্র আর মাদকের জন্য কাউকে গ্রেপ্তার করা। আর এই মাদক আর অস্ত্র যদি সে পাবলিক প্লেসে পায় তাহলেই সে কাউকে গ্রেপ্তার করতে পারে। কারণ ঘরে যে অস্ত্র বা মাদকের জন্য তারা রাতে গিয়ে সার্চ করতে পারে না র্যাব, এটা আইন বিরুদ্ধ। আর হ্যাঁ, র্যাবকে যদি আদালত কোনো নির্দিষ্ট অপরাধের তদন্ত করতে দেয় তাহলে সে অপরাধের তদন্তকারী কর্মকর্তা হিসাবে সে সার্চ বা আটক করতেই পারে। আর এটা জানেন তো, চাইলে আদালত পিনাকি ভট্টাচার্যকে কোনো অপরাধের তদন্তের দায়িত্ব দিতে পারে যদি কোর্ট মনে করে পিনাকি এই তদন্ত চালানোর জন্য যোগ্য। তখন আমি আদালতের দেওয়া এই ক্ষমতা বলে সার্চ, তলব বা আটক করতে পারবো। তাহলে সার কথা হলো, কাউকে আটক করার এখতিয়ার কোর্টের, পুলিশ এই কোর্টের দেওয়া ক্ষমতা বলেই আটক করে কাউকে। এর বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় কাউকে আটক করার ক্ষমতা কারো বাপের নাই। আর এই যে আটকগুলো হচ্ছে তা শুধু বেআইনি না, তা অপরাধমূলক কাজ। প্রত্যেকটা গুম এক একটা অপরাধ। থানার ওসি তাহলে কেন এই অপরাধের জন্য বাম্বু খাবে? ভাই, কাটা কিন্তু কাটা দিয়েই তুলতে হয়, জানেন তো। যারা গুমটা করছে তারে ধরতে হলে থানার ওসিরে দিয়েই তারে ধরতে হবে। কেন? কারণ হচ্ছে থানার ওসির দায়িত্ব আসলে কি? তার দায়িত্ব থানার ভৌগোলিক এলাকার মধ্যে কোনো অপরাধ সংগঠিত হলে সেটাকে বাধা দেওয়া। বাধা দিতে না পারলে তদন্ত করার দায় থানার ওসির। ইদানিং কিছু থার্ড ক্লাস থানার ওসিদেরকে বলতে শুনবেন যে অভিযোগ পেলে ব্যবস্থা নেব। অভিযোগ ভুক্তভোগী নাও করতে পারে। অপরাধ হলে এটা রাষ্ট্রের দায়িত্ব সেটার তদন্ত করা। অভিযুক্ত অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। অভিযোগ কিরে? মানে নকল কইরা কি ওইখানেও পুলিশ একাডেমি থেকে পাশ করছো নাকি? তাহলে রমনা থানার ওসি সাহেব, আপনি ব্রিগেডিয়ার আজমি সাহেবের গুম নিয়ে মামলা করছেন, তদন্ত করছেন? রাস্তা আটকায় 30 জন লোক গিয়ে ওনাকে আটক করলো, আমরা পত্রিকায় দেখছি, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আটকের পর আশেপাশে সব সিসি ক্যামেরা খুলে নিয়ে গেল। তো ওসি সাহেব, আপনার থানার কয়েকশো গজ দূরে ঘটতেছে ঘটনা, আপনি ঘুমাইতেছিলেন? আপনি বাম্বু খাবেন এই জন্যে যে আপনি তারে খুঁজে বের করার কোনো চেষ্টাই করেন নাই। এইটা একটা ক্রিমিনাল অফেন্স। অফেন্সের দুইটা টার্ম আছে। অ্যাক্ট অফ কমিশন, মানে যারা গুম করছে তারা অ্যাক্ট অফ কমিশন করছে, এইটার শাস্তি বাংলাদেশের আইনে ফাঁসি। আর একটা হচ্ছে অ্যাক্ট অফ অমিশন, মানে যার এটা নিয়ে তদন্ত করার দায়িত্ব ছিল, বাধা দেওয়ার দায়িত্ব ছিল, যেমন থানার ওসি আপনি যদি না করেন তদন্ত, তাহলে এটা হচ্ছে অ্যাক্ট অফ অমিশন। ওসির তাহলে শাস্তি কি হবে? অ্যাক্ট অফ অমিশনের শাস্তি বা এই ক্ষেত্রে কর্তব্যে অবহেলার শাস্তি হচ্ছে প্রিন্সিপাল অফেন্ডার, মানে যারা গুমের কামটা করছে তাদের সমান সমাজতন্ত্র, কিন্তু মানে এইখানেও ফাঁসি। তো ওসি ভাইয়েরা কতগুলো গুম হয়েছে খেয়াল আছে? কোনো থানার অফিসারই তো রক্ষা পাইবেন না। কামটা না কইরাও ফাঁসির দড়ি গলায় নিতে ভালো লাগবে? আপনার বাল বাচ্চা আছে না, পরিবার আছে না? আপনারে হাসিনা বাঁচাইতে আসবে না, কারণ ওনার বরাদ্দে তো কম মামলা থাকবে না, উনি তো নিজেরে নিয়েই পেরেশানি থাকবেন। আপনারে তখন পাত্তা দেওয়ার ওনার দরকারও নাই। আপনার সামনে দুইটা চয়েস। এক, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী বলে ঝিলে পড়া। আর দ্বিতীয় অপশন হইতেছে নিজেরে বাঁচানির অপশন। আপনি বাঁচলে তো বাপের নাম, জানেন তো। এতদিনে কিছু টাকা টুকা কামাইছেন, তাই না? এটা নিয়ে একটু আমোদ ফুর্তি করে বাকি জীবনটা কাটাইবেন। এই জন্যই তো হাসিনার লাঠিয়ালগিরি করছেন, নিজের বিবেক বন্ধক রেখা। সেইটা করতে না পারলে কি লাভ বলেন? তো ওসি ভাইরা, কেমনে আপনি এই শাস্তির হাত থেকে বাঁচতে পারবেন? বুদ্ধি দেই। আপনার বাঁচার একটাই রাস্তা আছে, তা হইতেছে রাজসাক্ষী হয়ে যাওয়া। রাজসাক্ষী রাষ্ট্রের ক্ষমা পায়। আপনারে আদালতে দাঁড়ায় বলতে হবে কারা এই কাজ করছে। আপনি তো জানেন, তাই না? আমরা তো বেকুব না। আপনি কেন জানেন সেটা আমরা জানি, আর প্রকাশ্যে কইলাম না। আপনি নিজে বাঁচার লাইগা সব এভিডেন্স রেখে দেন। আদালতে গিয়ে আপনি গড়গড় করে বলে যাবেন কোন ক্যাপ্টেন, কোন মেজর, কোন সিপাহী এই কাজ করছে। কান টানলে মাথা আসে। আপনি হইতেছেন আমাদের কান। কানে আমার আগ্রহ নাই।
আমার আগ্রহ মাথায়। তো আমার দর্শকেরা তো বলবেন, তো দাদা আপনি তো পুলিশে বুদ্ধি দিলেন, ডিজিএফআই রে বাঁচার বুদ্ধি দিবেন না? অবশ্যই দেব। তো ক্যাপ্টেন মেজর সাহেব, আপনাদের বাঁচার বুদ্ধি কি? আপনাদেরও বাঁচার আর একটা বুদ্ধি আছে। আপনিও রাজসাক্ষী হইবেন। আপনি বলবেন আপনি কোন সুপিরিয়রের অর্ডার এক্সিকিউট করতে গেছিলেন, বলবেন সেটা। এরপর আপনার সুপিরিয়রে ধরা হবে, তারপর তার সুপিরিয়র, তারপর তার সুপিরিয়র, আমরা একে একে এরপরে 1 নম্বরে পৌঁছে যাব আর কি। বুঝছেন না? বলছি না কানে আমার আগ্রহ নাই, আমার আগ্রহ মাথায়। আপনারা বাইতে যাবেন, শাস্তি হলেও নগণ্য শাস্তি হবে। মাথারে যদি অভিযুক্ত করতে আদালতকে সাহায্য করেন, কিন্তু মাথার শাস্তি পুরোটাই হবে। আহা, কতদিন খাসির মাথা বুটের ডাল দেয়া খাই নাই। কিছু ডিশ আছে যার কোনো বিকল্প নাই। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ হচ্ছে তার যে ভারতের ব্যাপারে যে নতজানু পররাষ্ট্রনীতি, এই যে সীমান্তে প্রতিদিনই মারা যাচ্ছে, এখন আর এগুলি রিপোর্টও করি না, কারণ আমি জানি পাবলিকও এত অভ্যস্ত হয়ে গেছে যে সীমান্তে এই নীলফামারী হোক, লালমনিরহাট হোক, কুড়িগ্রাম হোক, ওসব অঞ্চলে মানুষ মারা যাবে, রিপোর্ট করব, মানুষ সেটা মেনে নিয়েছে, সুতরাং এগুলি আর করি না। কিন্তু প্রতিদিন তো মানুষ মারা যাচ্ছে, কোনো টু শব্দ আছে? টু শব্দ নেই। এই যে সাম্প্রতিক যে নির্বাচনে বাংলাদেশকে উদ্দেশ্য করে যে একটা কথা বলল নরেন্দ্র মোদী, যে ওই বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তারপরে সাম্প্রদায়িক সুরসুরি যে কংগ্রেস ক্ষমতা এলে সব সম্পত্তি ভাগ করে দেবে, এগুলির ব্যাপারে কোনো প্রতিবাদ আছে? প্রতিবাদ নেই। কোন ব্যাপারে প্রতিবাদ আছে? কোনো প্রতিবাদ নেই। ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে, এমন ঘটনা আছে? নেই। কেননা এগুলি করার মতন সেই সাহস শক্তি নেই। যখন ভারত দায়িত্ব নেয় যে বাংলাদেশের ব্যাপারে, যে মানে এই ক্ষমতায় থাকার ব্যাপারে তারা নেপথ্যে সহযোগিতা করবে, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে যখন আটকায় যে ওখানে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বলার দরকার নেই, তখন কি দাঁড়ায়? তখন কি দাঁড়ায় এটা যে ভারত মানে কি বলে, আওয়ামী লীগ ভারতের দাসত্ব করে না। ওবায়দুল কাদের নিজে বলেননি যে ওয়াশিংটনে মিটিং হয়ে গেছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমরা আছি, ভারত আছে, ভারত আছে, আমরা আছি, এই কথাগুলি কার মুখ দিয়ে? সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেননি যে হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে যা যা করা দরকার ভারতের উচিত সবগুলি তা করা? বলেননি এটা? আরো কত মানে উদাহরণ এই মুহূর্তে চট করে মাথার মধ্যেও আসছে না। এগুলি যদি হিসাব মিলানো যায় তাহলে তো পরিষ্কার। আজকে জিএম কাদেরও বলছে যে 3টা শক্তি মানে ক্ষমতায় টিকায় রাখছে। তো স্বাভাবিকভাবে কে? ভারত, তারপরে কে? রাশিয়া, তারপরে কে? চীন, তাদের সমর্থনে টিকে আছে। তো একবারও কি কেউ বলে যে পশ্চিমাদের কথা? পশ্চিমাদের কথা বলে না। পশ্চিমারা কি বলে? পশ্চিমারা যা বলে তা দেশের জনগণ বলে। পশ্চিমারা চায় দেশে একটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, সব দলের অংশগ্রহণ, এবং নির্বাচন প্রভাবমুক্ত হোক, রাজনৈতিক অধিকার সমুন্নত থাক, মত প্রকাশের স্বাধীনতা থাক। তো এটা তো আমার চাওয়া, মানুষের চাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়া, সবারই চাওয়া উচিত। এটি তো আমাদের বাংলাদেশের সংবিধানের চাওয়া। তো বাংলাদেশের সংবিধানের চাওয়া আর পাশ্চাত্য দেশগুলোর যদি চাওয়া যদি এক হয় তাতে সমস্যা কোথায়? সেখানে তো সমস্যা নাই। সমস্যা তখনই হয় যখন ওই যে নিরপেক্ষ নির্বাচন না হওয়া, সুষ্ঠু নির্বাচন না হওয়া, তার জন্য যে দলীয় সরকারের অধীনে যে নির্বাচন, সেই নির্বাচনটাকে কারা সমর্থন করে? সেই নির্বাচনটাকে সমর্থন করে ভারত। ভারত তার আঞ্চলিক স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতে চায়, এটা প্রকাশ্যে এসছে। এবং নির্বাচনের পরে সেই ভারতের কোনো কোনো সাবেক হাইকমিশনার অন্যান্যদের সেই উচ্ছ্বাস আমরা তো দেখেছি। তো এরপরে আর কি বলার থাকতে পারে? তারপরেও সেই ঘুরে ফিরে আঙুল দেয়া বা বিএনপির দিকে, হ্যাঁ বিএনপি যদি গত 15 বছরের মধ্যে কয়েকবার যদি ক্ষমতায় আসতে পারতো, ক্ষমতায় থাকতো, তাহলে না বলা যায়। বিএনপি যাদেরকে বলা হচ্ছে দাসত্ব করে, তো সেই দাসত্ব তো খারাপ না, সেটা তো নিরপেক্ষ নির্বাচনের দাসত্ব, সেটা তো সুষ্ঠু ভোটের দাসত্ব। তো এটা তো মানে সবারই চাওয়া, কে না চায়? যেমন তত্ত্বাবধায়ক সরকার, এটা কোনো সাংবিধানিক ধারাবাহিক কোনো সরকার না, বা এটা নিয়মিত সরকার না, কিন্তু এটা চাওয়া হচ্ছে কেন? ওটা চাওয়া হচ্ছে যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়।
তো ফলে একটা ধারাবাহিক সরকার না, কিন্তু তারপরও এটা প্রত্যাশিত। কেন? যে যাতে নির্বাচন হয়। আওয়ামী লীগও সেটা চেয়েছিল, আওয়ামী লীগেরই তো দাবি তত্ত্বাবধায়ক সরকার যে তারা নির্বাচন কন্ডাক্ট করে যাতে চলে যায়। 2 বছর থাকার পরও তো সে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে চলে গেছে, যার কারণে তো 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারছে। সুতরাং কে কার কে বলে, মানে অর্থাৎ নিজের দোষটাকে আমি যদি অন্যের ঘাড়ে চাপাই দেয়, সেটা কি সঠিক হবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।